ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সিসিএফ সিলেবাসে ফোর্থ সেমিস্টার উঠেছো, তোমাদের যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স রয়েছে যাদের, তোমাদের ফোর্থ সেমিস্টারে যে সিলেবাসটা হবে, যেহেতু তোমরা নতুন, তাই ফোর্থ সেমিস্টারের কি কি সিলেবাস হবে, কোন কোন পেপারগুলো পড়তে হবে, কটা পেপার পড়তে হবে, এই বিষয়টা নিয়ে তোমাদের মধ্যে একটা চিন্তা রয়েছে। আজকের তাই আমি আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্টদের ফোর্থ সেমিস্টারে কোন কোন পেপার নিয়ে পড়তে হবে। তো দেখো, তোমাদের যে অনার্স পেপার রয়েছে, তোমরা আগে 3টে অনার্স পেপার পড়েছিলে, দুটো হচ্ছে সিসি পেপার, একটা তোমরা এসিসি পেপার পড়েছিলে, ঠিক আছে। কিন্তু তোমরা যে ফোর্থ সেমিস্টারে পড়বে, ফোর্থ সেমিস্টারে কিন্তু তোমাদের 4টে অনার্স পেপার থাকবে, 4টে সব কিন্তু সিসি পেপার, আর তোমাদের কিন্তু এসিসি পেপার থাকবে না। তোমাদের এই ফোর্থ সেমিস্টারে 4টে তোমাদের সিসি পেপার পড়তে হবে। প্রত্যেকটা পেপারে তোমাদের যেমন 75 নম্বরের পরীক্ষা সিসি পেপারে দিয়েছো, এখানেও তোমাদের কিন্তু 75 নম্বরের পরীক্ষা দিতে হবে। আমি তোমাদের 4টা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। 4টে তোমাদের সিসি পেপার থাকবে, প্রত্যেকটার যে 75 নাম্বার করে থাকবে। সাথে তোমাদের পড়তে হবে মাইনর পেপার একটা থাকবে, মাইনর পেপার যেটা হচ্ছে মাইনর 2তে তোমরা যেটা পড়েছো, মাইনর 2, এই মাইনর 2 পেপারটা থাকবে। যাদের যেটা মাইনর 2 ছিল, সেই মাইনর 2 পেপারটা এখানে তোমাদের কিন্তু ফোর্থ সেমিস্টারে পড়তে হবে। সাথে একই সাথে পড়তে হবে তোমাদের একটা এইসি পেপার, অর্থাৎ কম্পালসারি পেপার তোমাদের পড়তে হবে। কম্পালসারি পেপার আগে সেমিস্টারে যেটা পড়েছিল, এখানে আরেকটা পেপার পড়তে হবে। তাহলে এই হচ্ছে তোমাদের যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স রয়েছে তাদের যে ফোর্থ সেমিস্টার রয়েছে, ফোর্থ সেমিস্টারের তোমাদের যে সিলেবাসের স্ট্রাকচারটা, মানে 4টে অনার্স পেপার, একটা মাইনর পেপার যেটা মাইনর 2 ছিল, সেই মাইনর 2 পেপারটা পড়তে হবে, আর একটা এইসি। এবার দেখো, আমি তোমাদের পেপারগুলো দেখিয়ে দিচ্ছি। সেটা তোমাদের এই যে সেমিস্টার 4 যেটা রয়েছে, সেমিস্টার 4-এ তোমাদের যে কোর্সগুলো রয়েছে বা যে পেপারগুলো রয়েছে, সেখানে পড়তে হবে তোমাদের সিসি 5 পেপার। তোমরা যেটা পড়বে সিসি 5 পেপার হচ্ছে পলিটিক্স ইন ইন্ডিয়া প্রসেসেস। 5th পেপারে যেটা পড়বে তোমরা, 6 পেপার যেটা পড়বে, 6 পেপারের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস কনসেপ্টস থিওরিস। 7th পেপার যেটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনস কনসেপ্টস থিওরিস। আর 8 পেপার যেটা থাকছে, 8 পেপারে তোমাদের হবে ইন্ডিয়ান পলিটিক্যাল থট পেপার 1। এর প্রত্যেকটা আমি তোমার পেপারের কি কি টপিক, মানে কি কি বিষয় থাকবে, সেটা আমি ডিটেলসে আলোচনা করছি, তোমরা দেখে নাও। তোমাদের যেটা হচ্ছে সিসি 5 পেপার রয়েছে পলিটিক্স ইন ইন্ডিয়া প্রসেসেস, এই পেপারে তোমাদের দুটো মডিউল রয়েছে। মডিউল 1 যেটা রয়েছে রোল অফ রিলিজিয়ন আর ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হচ্ছে ধর্মের ভূমিকা এবং ভাষার ভূমিকা। ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা এবং ভাষার ভূমিকাটা আলোচনা করতে হবে। 2 নম্বর রয়েছে রোল অফ কাস্ট, কাস্ট যেটা রয়েছে কাস্ট সিস্টেম, তারপর ট্রাইব মানে জাত উপজাতি ব্যবস্থা, জাত ব্যবস্থা, উপজাত ব্যবস্থা, এবং এথনিসিটি মানে আঞ্চলিক যে সমস্যাগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করতে হবে। 3 নম্বর দাগে যেটা রয়েছে রিজিওনালিজম, আঞ্চলিকতাবাদ এবং সাব রিজিওনালিজম, মানে আঞ্চলিকতাবাদের যে স্তর বিভাজনগুলো রয়েছে, সেই আঞ্চলিকতাবাদের উপবিভাজন যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। মডিউল 2তে হচ্ছে তোমাদের ফার্স্ট দাগ মানে 4 দাগে রয়েছে এগ্রিকালচার মুভমেন্টস মানে কৃষি আন্দোলন। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট মানে শিল্প শ্রমিক শ্রেণীর যে আন্দোলন, সেই আন্দোলনগুলো আলোচনা করতে হবে। পরে দেখো 5 দাগে তোমাদের রয়েছে দলিত মুভমেন্টস, দলিত আন্দোলন। তারপর হচ্ছে ওমেন্স মুভমেন্ট, নারী আন্দোলন, এবং জেন্ডার বেসড স্ট্রাগল মানে লিঙ্গভিত্তিক যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা আলোচনা করতে হবে। আর 6 দাগে যেটা রয়েছে এনভায়রনমেন্টাল মুভমেন্ট, অর্থাৎ পরিবেশ আন্দোলনগুলো যেগুলো রয়েছে, মানে এখানে তোমাদের চিপকা আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, এগুলো আলোচনা করতে হবে। আর একটা হচ্ছে রয়েছে তোমাদের সিভিল রাইটস মুভমেন্টস, অর্থাৎ পৌর অধিকার সংক্রান্ত আন্দোলনসমূহ বা নাগরিক অধিকার সংক্রান্ত আন্দোলনসমূহ। এই নাগরিক অধিকার সংক্রান্ত আন্দোলনগুলো তোমাদের আলোচনা করতে হবে। এটাই হচ্ছে তোমাদের সিসি 5 পেপারের সিলেবাস। এবার দেখো
তোমাদের যে CC6 পেপার রয়েছে, CC6 পেপারটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস কনসেপ্টস থিওরিস। এই পেপারেও তোমাদের দুটো মডিউল রয়েছে। মডিউল 1 যেটা রয়েছে, দেখো তোমাদের মডিউল 1-এর ফার্স্ট দাগ রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যাজ অ্যান অ্যাকাডেমিক ডিসিপ্লিন, আউটলাইন অফ ইভ্যালুয়েশন। মানে আন্তর্জাতিক সম্পর্কের যে প্রকৃতি পরিধি রয়েছে বা আন্তর্জাতিক সম্পর্ক শাস্ত্রের যে পরিধি, তার সামগ্রিক একটা পর্যালোচনা করতে হবে বা সামগ্রিক আলোচনা করতে হবে। 2 নম্বর দাগে রয়েছে ইন্টারন্যাশনাল স্টেট সিস্টেম, মানে আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থা। এই আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থায় কোন জায়গাটা আলোচনা করতে হবে? ওয়েস্টফেলিয়া অ্যান্ড পোস্ট ওয়েস্টফেলিয়া। মানে ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে যে আধুনিক জাতিরাষ্ট্র তৈরি হয়েছিল, সেই ওয়েস্টফেলিয়া চুক্তি এবং ওয়েস্টফেলিয়া চুক্তির পরবর্তী পর্যায়ে, অর্থাৎ ওয়েস্টফেলিয়া চুক্তি থেকে আজকের দিন পর্যন্ত সামগ্রিক পর্যালোচনাটা তোমাদের এখানে করতে হবে। তারপর 3-এর দাগে রয়েছে তোমাদের কোল্ড ওয়ার অ্যান্ড পোস্ট কোল্ড ওয়ার, মানে ঠান্ডা যুদ্ধ এবং ঠান্ডা যুদ্ধোত্তর পর্ব। এখানে কি আলোচনা করতে হবে? ইমার্জেন্সি এবং ট্রানজিশন, মানে ঠান্ডা যুদ্ধ এবং তার পরবর্তী পর্বের তাৎপর্য কী এবং তার কি কি পরিবর্তন ঘটেছে, কী ধরনের হচ্ছে সংযোগ সাধন হয়েছে বা বিশ্ব ব্যবস্থার কী কী দিকের পরিবর্তন এসছে, সমস্ত কিছু এখানে আলোচনা করতে হবে। তারপরে দেখো 4 নম্বরে ইন্টারভেনিং কনসেপ্টস। এখানে কি কি আলোচনা করতে হবে তোমাদের? দেখো ফার্স্ট হচ্ছে ডেভেলপমেন্ট, মানে উন্নয়ন। মানে এই উন্নয়নটা হচ্ছে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে। আন্তর্জাতিক উন্নয়নটা কি? তারপরে পড়তে হবে 2 দাগে তোমাদের থার্ড ওয়ার্ল্ড, মানে তৃতীয় বিশ্ব বা গ্লোবাল সাউথ। মানে আমরা যে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার যে দেশগুলো, তাদেরকে তৃতীয় বিশ্ব বলে জানি। সেই জন্য এখানে গ্লোবাল সাউথ, মানে বিশ্বের সাপেক্ষে যে দক্ষিণের দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর হচ্ছে সম্পর্কে আলোচনা করতে হবে। তারপরে দেখো প্যান আফ্রিকানিজম, মানে প্যান আফ্রিকানবাদের সম্পর্কে আলোচনা করতে হবে। তারপর হচ্ছে জেন্ডার, লিঙ্গ, আন্তর্জাতিক ক্ষেত্রে লিঙ্গ সমস্যাটা কী বা লিঙ্গভিত্তিক আলোচনা করতে হবে। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল, মানে পরিবেশ সমস্যা বা পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন যেগুলো হয়েছিল, সেই সম্মেলনগুলো এখানে আলোচনা করতে হবে। তারপরে আছে টেরোরিজম, সন্ত্রাসবাদ, জাতীয় সন্ত্রাসবাদ, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সমস্ত কিছু এখানে আলোচনা করতে। তারপরে আছে মাইগ্রেশন, স্থানান্তর বা উদ্বাস্তু। এই হচ্ছে তোমাদের মডিউল 1-এর টপিক। এবার দেখো মডিউল 2-তে যেটা রয়েছে, মডিউল 2 ফার্স্ট রয়েছে মেজর থিওরিসের এক দাগে রয়েছে যেটা ক্লাসিক্যাল রিয়ালিজম অ্যান্ড নিউ রিয়ালিজম, মানে যেটা হচ্ছে সাবেকি বাস্তববাদ এবং নয়া বাস্তববাদ। এখানে যে বাস্তববাদের যে ধারণা রয়েছে, সাবেকি বাস্তববাদ, এখানে তোমরা পাবে মর্গেনথাউয়ের 6 প্রিন্সিপাল বা মর্গেনথাউয়ের হচ্ছে বাস্তববাদের 6টা হচ্ছে সূত্র। তার সাথে পাবে তোমরা হচ্ছে নয়া বাস্তববাদ, হচ্ছে নিউ রিয়ালিজম। এখানে হচ্ছে কেনেথ ওয়ালজ পাবে বা হচ্ছে আরশপ পাবে। এটা আলোচনা করতে হবে। তারপরে দেখো রয়েছে তোমাদের 2-এর দাগে যেটা রয়েছে বা বির দাগে লিবারালিজম, উদারনীতিবাদ এবং নিউ লিবারালিজম, নয়া উদারনীতিবাদ। পরে দাগে দেখো 2-এর দাগে মেজর থিওরিস 2, এখানে রয়েছে মার্কসিস্ট, মানে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি, ডিপেন্ডেন্সি, মানে নির্ভরতার তত্ত্ব, এবং ওয়ার্ল্ড সিস্টেম, বিশ্ব ব্যবস্থা তত্ত্ব। ঠিক আছে। এর সাথে রয়েছে 3-এর দাগে, মানে সির দাগে রয়েছে হচ্ছে ফেমিনিস্ট, মানে নারীবাদী দৃষ্টিভঙ্গি। মানে এখানে এই 4টে দৃষ্টিভঙ্গি টোটাল রয়েছে। মার্কসিস্ট দৃষ্টিভঙ্গি, মানে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি, নির্ভরশীলতা তত্ত্ব বা বিশ্ব ব্যবস্থা তত্ত্ব এবং নারীবাদী দৃষ্টিভঙ্গি। তারপরে দেখো তারপর আলোচনা করতে হবে 3-এর দাগে যেটা রয়েছে। 3-এর দাগে হচ্ছে মেকিং অফ ফরেন পলিসিস অ্যান্ড ডিপ্লোমেসি, অর্থাৎ বিদেশ নীতি প্রণয়নের নির্ধারকগুলো বা হচ্ছে নীতিগুলো কী এবং কূটনীতি। এখানে এর মধ্যে আলোচনা করতে হবে কি স্ট্র্যাটেজি, অর্থাৎ পদ্ধতি, ডিটারমিনেশন, মানে নির্ধারক কী আছে, থিওরিটিক্যাল ওরিয়েন্টেশন, মানে তত্ত্বগত দিকগুলো কী আছে। তারপরে 4-এর দাগে রয়েছে গ্লোবালাইজেশন অফ ওয়ার্ল্ড পলিটিক্স, মানে বিশ্ব রাজনীতিতে বিশ্বায়ন
এখানে থিওরিক্যাল দিক ওভারভিউটা মানে সমস্ত আলোচনাটাকে সার্বিক আলোচনা করতে হবে। এখানে এর মধ্যে রয়েছে কালচার অ্যান্ড ইকোনমিক। তাহলে এই যে বিশ্ব রাজনীতিতে বিশ্বায়নের ক্ষেত্রে বিশ্ব রাজনীতি তার হচ্ছে সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দিকটা আলোচনা করতে হবে। এই হচ্ছে তোমাদের CC6 পেপারের হচ্ছে সিলেবাস। এবার দেখো তোমাদের যে CC7 পেপার রয়েছে, অর্থাৎ 7 পেপারটার নাম হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসেপ্টস থিওরিজ। এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জনপ্রশাসনের ধারণা এবং তত্ত্বসমূহ। এর মধ্যে আমরা এখানেও দুটো তোমাদের মডিউল থাকবে। মডিউল 1 যেটা রয়েছে, মডিউল 1-এর মধ্যে আমরা যেগুলো পাবো একের দাগে, সেটা হচ্ছে মিনিং, নেচার, স্কোপ অ্যান্ড ইভলিউশন, অর্থাৎ জনপ্রশাসনের অর্থ, প্রকৃতি, পরিধি এবং তার ক্ষেত্রগুলো কি কি সেটা আলোচনা করতে হবে। এর মধ্যে কি রয়েছে, প্রাইভেট এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে ব্যক্তিগত প্রশাসন এবং জনপ্রশাসন আলোচনা করতে হবে। আর রয়েছে কি সোশিয়ালিস্ট ম্যানেজমেন্ট প্রিন্সিপাল মানে সমাজতান্ত্রিক ব্যবস্থাপনার নীতিগুলো মানে নীতিসমূহ। 2-এর দাগে রয়েছে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নয়া জনপ্রশাসন। তারপরে রয়েছে কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ তুলনামূলক জনপ্রশাসন। ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন উন্নয়নমূলক জনপ্রশাসন বা উন্নয়নমূলক প্রশাসন। আর নিউ পাবলিক ম্যানেজমেন্ট নয়া জনব্যবস্থাপনা তত্ত্ব বা নয়া জনব্যবস্থাপনা। 3-এর দাগে রয়েছে মেজর কনসেপ্টস অফ অ্যাডমিনিস্ট্রেশন মানে যে প্রশাসনের ধারণাসমূহ। এর মধ্যে পাবো হচ্ছে হায়ারচি মানে যে ক্রমোচ্চ স্তর, হায়ারচি মানে ক্রমোচ্চ স্তর মানে যে প্রশাসনের যে বিভিন্ন স্তর বিভাজনগুলো রয়েছে, বিভিন্ন স্তরের যে কর্মচারীগুলো রয়েছে সেই হায়ারচি মানে স্তরায়নটা বা স্তর বিভাজনটা পড়ব। তারপর হচ্ছে ইউনিটি অফ কমান্ড মানে ইউনিটি অফ কমান্ড মানে যে একটা ঐক্যের মানে সমন্বয়ের ঐক্য যেটা থাকে, অর্থাৎ উপর স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত যে প্রশাসনের যে একটা ঐক্য থাকে সেই ঐক্যটা আমরা আলোচনা করব। এরপরে হচ্ছে স্প্যান অফ কন্ট্রোল মানে নিয়ন্ত্রণের পরিধি, অর্থাৎ প্রশাসন কিভাবে পরিচালিত হয় বা কিভাবে নিয়ন্ত্রিত হয় সেটা আমরা আলোচনা করব। তারপরে দেখো অথরিটি মানে কর্তৃত্ব। তারপরে আলোচনা করব আমরা সেন্ট্রালাইজেশন মানে কেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন বিকেন্দ্রীকরণ অ্যান্ড ডেলিগেশন মানে অর্পণ, অর্থাৎ ক্ষমতা কেন্দ্রীকরণটা কি, ক্ষমতার বিকেন্দ্রীকরণ কি এবং ক্ষমতার অর্পণটা কি সেই বিষয়টা আলোচনা করব, কিন্তু সমস্ত কিছু প্রশাসনের ক্ষেত্রে। তারপরে আছে যেটা এফের দাগে লাইন অ্যান্ড স্টাফ অর্থাৎ পরিচালক এবং কর্মচারী। লাইন মানে হচ্ছে এখানে পরিচালক মানে যারা প্রশাসন পরিচালনা করছে সেই পরিচালক বা শাসক, এবং স্টাফ মানে কর্মীবৃন্দ, শাসক এবং কর্মীবৃন্দ অর্থাৎ পরিচালক এবং কর্মচারী বা শাসক কর্মীবৃন্দ এদের মধ্যে সম্পর্ক কি সেই জায়গাটা এখানে আলোচনা করব। তারপরে দেখো 4-এর দাগে ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন, লিবারালাইজেশন অ্যান্ড প্রাইভেটাইজেশন অর্থাৎ বিশ্বায়ন, উদারীকরণ এবং বেসরকারীকরণ এর তাৎপর্য কী, এর প্রভাবটা কী সেটা আমরা আলোচনা করব। একই সাথে এখানে রয়েছে গভর্নেন্স অর্থাৎ প্রশাসন বা যেটাকে আমরা শাসন বলি, শাসনের কি ইভলিউশন সিন্স 1990 অর্থাৎ 1990 থেকে হচ্ছে এই শাসনের বিবর্তনটা। এখানে কী হচ্ছে বেসিক অ্যাট্রিবিউটস অর্থাৎ প্রাথমিক যে ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোর সম্পর্কে আলোচনা করতে হবে। এবার দেখো মডিউল 2-তে যেগুলো আলোচনা করব তার ফার্স্ট দাগ হচ্ছে ভিউজ অন ব্যুরোক্রেসি অর্থাৎ আমলাতন্ত্রের দৃষ্টিভঙ্গি। কার রয়েছে মার্কস এবং ওয়েবার, মার্কস আর ম্যাক্স ওয়েবার। তারপরে দেখো ইকোলজিক্যাল অ্যাপ্রোচ পরিবেশগত দৃষ্টিভঙ্গি কার মডেল পড়ব, রিক্সিয়ান মডেল অর্থাৎ রিক্সের, এখানে আমরা রিক্সের পাবো পরিবেশ মডেল, রিক্সের সালা মডেল, হ্যাঁ এগুলো আমরা এখানে আলোচনা করতে হবে। তারপরে সাথে দাগে যেটা রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস অর্থাৎ প্রশাসনিক প্রক্রিয়া কি কি রয়েছে, ফার্স্ট দাগে রয়েছে ডিসিশন মেকিং অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। তারপরে রয়েছে কমিউনিকেশন অ্যান্ড কন্ট্রোল অর্থাৎ যোগাযোগ এবং নিয়ন্ত্রণ।
তারপর 3-এর দাগে রয়েছে লিডারশিপ, নেতৃত্ব। তারপর হচ্ছে কোঅর্ডিনেশন মানে সমন্বয় সাধন। তারপর হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি মানে দায়বদ্ধতা, ঠিক আছে। তারপরে দেখো 8-এর দাগে রয়েছে পাবলিক পলিসি অর্থাৎ জননীতি। জননীতির মধ্যে কি পড়বো? ইনস্টিটিউশন, প্রাতিষ্ঠানিক। অ্যাক্টরস মানে কারা কারা কাজ করছে, নির্ধারক। থিওরিস অ্যান্ড মডেলস অফ পলিসি মেকিং মানে নীতি নির্ধারণের তত্ত্ব কী, তার মডেলগুলো কী, সেগুলো আলোচনা করো। আরেকটা আছে পলিসি ইমপ্লিমেন্টেশন অর্থাৎ নীতি বাস্তবায়ন কী, মানে অর্থাৎ সরকার যে নীতি তৈরি করছে সেই নীতির কিভাবে বাস্তবায়ন হচ্ছে সেই জিনিসটা এখানে আলোচনা করব, ঠিক আছে। এবার দেখো তোমাদের যেটা CC 8 পেপার পড়তে হবে, পেপারটার নাম হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1। এই ইন্ডিয়ান পলিটিক্যাল থটের মধ্যে কী কী রয়েছে দেখো। ফার্স্ট যে দাগটা রয়েছে মানে মডিউল 1-এর প্রথম দাগ, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল আইডিয়া অর্থাৎ প্রাচীন ভারতের রাজনৈতিক চিন্তা বা রাজনৈতিক ধারণা, এর সামগ্রিক দিকটা আলোচনা করতে হবে। 2-এর দাগে রয়েছে কৌটিল্য। আমরা কৌটিল্য নামটা শুনেছিলি তোমরা এতদিন, এবার কৌটিল্য এখানে পড়বে। কৌটিল্যর কী কী পড়তে হবে? সপ্তাঙ্গ থিওরি অর্থাৎ কৌটিল্যের যে সপ্তাঙ্গ তত্ত্ব রয়েছে, 7টা নীতি, সেই সপ্তাঙ্গ থিওরিটা এখানে পড়ব। তার সাথে পড়তে হবে দ্বন্দ্বনীতি অর্থাৎ কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব কী, কৌটিল্যের দণ্ডনীতি কী মানে শাস্তি দেওয়ার ব্যবস্থা কী, ডিপ্লোমেসি কূটনীতি। তারপরে পড়ব আমরা 3-এর দাগে মেডাইভাল পলিটিক্যাল থট ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের মধ্যযুগের রাষ্ট্রচিন্তা, এর সামগ্রিক দিকটা। এখানে হচ্ছে দুটো রেফারেন্স চেয়েছে, উইথ রেফারেন্স টু বারানি অ্যান্ড আবুল ফজল। তাহলে এই মধ্যযুগের রাষ্ট্রচিন্তার যে ভারতের মধ্যযুগের রাষ্ট্রচিন্তাটা পড়বো, সেখানে হচ্ছে বারানি এবং আবুল ফজল সম্পর্কে আলোচনা করতে হবে। তারপর দেখো লেজিটিমেসি অফ কিংশিপ অর্থাৎ যে রাজতন্ত্রের বৈধতা, রাজতন্ত্রের যে দায়বদ্ধতা, সেই জায়গাটা এখানে আলোচনা করো। তারপর 4 নম্বর রয়েছে প্রিন্সিপাল অফ সিনথেটিজম, এখানে হচ্ছে সমন্বয়বাদের যে নীতিগুলো সেগুলো আলোচনা করব। মডিউল 2-তে আমরা আলোচনা করব। ফার্স্ট দাগ রয়েছে মডার্ন ইন্ডিয়ান থট মানে আধুনিক ভারতের চিন্তা। এখানে কার পাবো? রামমোহন রায় অ্যাজ এ পায়োনিয়ার অব ইন্ডিয়ান লিবারেলিজম, ভারতের উদারনীতিবাদের প্রবর্তক হিসাবে রাজা রামমোহন রায়। তার কি কি আছে? হিজ ভিউ অন রুল অফ ল, তার আইনের অনুশাসন দৃষ্টিকোণ বা আইনের অনুশাসনের দৃষ্টিভঙ্গি। ফ্রিডম অফ থট অ্যান্ড সোশ্যাল জাস্টিস মানে চিন্তা জগৎ এবং সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে স্বাধীনতার যে ধারণা, সেই ধারণাটা আলোচনা করব। তারপরে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগর ভিউ অন ন্যাশনালিজম অর্থাৎ জাতীয়তাবাদ প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি আলোচনা করব। আর লাস্ট যে দাগটা রয়েছে সেখানে পাবো হচ্ছে MK গান্ধী অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী ভিউজ অন স্টেট স্বরাজ অ্যান্ড সত্যাগ্রহ অর্থাৎ রাষ্ট্র সম্পর্কে দৃষ্টিভঙ্গি, স্বরাজ সম্পর্কে দৃষ্টিভঙ্গি এবং সত্যাগ্রহ সম্পর্কিত গান্ধীজির দৃষ্টিভঙ্গি। এই হচ্ছে তোমাদের 4th সেমিস্টারের অনার্সের সিলেবাস। তোমাদের যদি আমার অনলাইন অফলাইন দুটো ব্যাচ চলে, তোমরা কেউ যদি চাও অনলাইন কিংবা অফলাইনে পড়তে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। আজকের এই পর্যন্ত, পরে অন্য সময় দেখা হচ্ছে।